my class. I am Mohammad Nasir, Assistant English teacher of Darshan High School. Today I am going to discuss about tag question. So I think you all know about tag question. Yes, it is a very simple and easy item for class 9 and 10. ট্যাগ কোশ্চেন কিছুটা ইন্টারোগেশন সেন্টেন্সের মতো, কিন্তু পার্থক্য হচ্ছে ট্যাগ কোশ্চেনটা আমাদের একটা সেন্টেন্স দেওয়া থাকে তার শেষে করতে হয়, আর ইন্টারোগেশন সেন্টেন্স করতে আমাদের বাক্যের প্রথমে ট্যাগ কোশ্চেনের সাহায্য দরকার, বাক্যের প্রথমে আসে। এই দুটো নিয়ে আমাদের কাজ। এজন্য আমাদের আসলে দেওয়া আছে যে কোশ্চেন এন্ড ট্যাগ কোশ্চেনের আরেকটা নাম হচ্ছে টেল কোশ্চেন। টেল কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেন করার জন্য আমাদের প্রথমত যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্স দেখতে হবে যে আমাদের সাহায্যকারী ভার্বগুলো যেগুলো আছে তোমরা জানো, সেগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। আর ট্যাগ কোশ্চেন সাধারণত তিনটে সেন্টেন্সের উপর দেওয়া থাকে, সেটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা একটু লিখি, তোমরা যদি পারো একটু লিখে রাখবা। সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স। দুই নম্বর থাকে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, এবং তিন নম্বর আমাদের থাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আসলে অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর তোমার কোশ্চেনটা হয় 60% মতো, আর এই বাকি দুটো থাকে হয় 40%। কোন কোন ক্ষেত্রে এর ব্যতিক্রম হয়, দেখা যাচ্ছে অ্যাসার্টিভের উপরে 4টা দেওয়া থাকে, কিন্তু এটা তোমার 5টা প্রশ্নের উপর 5 মার্ক থাকে, ওপর থেকে 4টা হতে পারে, আর এখান থেকে একটা হতে পারে, আর এখান থেকেও 2টা হতে পারে। এখান থেকে দেওয়া কি হবে, ন্যাচারালি 3টা হবে। এই বিধায় এর উপরেই আমাদের এই ট্যাগ কোশ্চেনটা হয়ে থাকে। তো যে অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া থাকবে সেটা আমাদের যে বারবার টেন্স আছে, সেই বারবার টেন্সের যে সাহায্যকারী ভার্বগুলো আছে আমাদের ওটা অবশ্যই মনে রাখতে হবে। তাই ট্যাগ কোশ্চেন করার যেটা সহজ পদ্ধতি আমার মনে হয় সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন করার জন্য আমাদের প্রথমে লক্ষ্য করতে হবে যে ওই বাক্যে যে সেন্টেন্স দেওয়া থাকবে সেই বাক্যে সাহায্যকারী ভার্বগুলো কি কি। এই সাহায্যকারী ভার্বগুলো ভার্ব যেটা আমরা পাই সেটা হচ্ছে কি am, is, are, was, were, have, has, had, do, does, did, shall, should, will, would, can, could, may, might, must, need, dare, ought to, এগুলো মনে রাখতে। যখন তুমি এগুলো বাক্যে পাবা তোমার কাছে এটা একটা ইজি হয়ে যাবে। কারণ তোমাদের ট্যাগ কোশ্চেন করার নিয়ম হচ্ছে যে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, একটা সেন্টেন্স আমি একটু উদাহরণ দিই। যেমন রহিম ইজ এ গুড বয়। হ্যাঁ, এখানে আমরা দেখো যে রহিম ইজ এ গুড বয়, এখানে আমরা একটা সাহায্যকারী ভার্ব পেয়েছি, সেটা হচ্ছে কি ইজ। হ্যাঁ, এই ইজটার দ্বারা কি করবো আমরা সাহায্যকারী ভার্বগুলো আগে বলেছি যে আমাদের মনে রাখতে হবে এবং বাক্যে আমরা পেয়ে যাচ্ছি
যখন আমরা পাবো তখন আমাদের এটা খুবই একটা সহজ হয়ে যাবে যে সাহায্যের ভাবটা কোনো বাক্যের প্রথমে। আর ট্যাগ কোশ্চেন মানে জানতে হবে ট্যাগ কোশ্চেনে কিন্তু নটটা তোমার এর সাথে শর্ট ফর্মে লিখতে হবে, সংক্ষিপ্ত আকারে লিখতে হবে, যেটা নটটা আমরা লিখবো এভাবে। কোন স্টুডেন্ট যদি নট এনওটি নট পুরোটা লেখে সেক্ষেত্রে কিন্তু মার্কস সে পাবে না, কোনো মতে পাবে না, সেক্ষেত্রে তার নাম্বারটা কাটা যাবে। তাহলে আমরা কি লিখলাম? সাহায্যের ভাব পেয়েছি ইজ এবং নটের শর্ট ফর্ম হচ্ছে কি এন অ্যাপোস্ট্রফি টি দিয়েছি। এখন যেহেতু সাবজেক্ট আছে আমরা সাবজেক্ট বিষয় পরে বলছি, যে সাবজেক্ট দেখো কে লেখা আছে? রহিম। এক্ষেত্রে রহিম ছেলে মানুষ, তাই আমরা কি করব? এই তার প্রোনাউন ফর্ম করি। এটা মনে রাখতে হবে ইন্ট্রোডাকশন সেন্টেন্সে কিন্তু আমাদের কোনো পার্সোনাল মানে ফর্ম পরিবর্তন হয় না, কিন্তু ট্যাগ কোশ্চেনে আমাদের যে সাবজেক্ট থাকে সেটা যদি প্রোনাউন থাকে তাহলে পরিবর্তন হয় না, কিন্তু নাম থাকলে আমরা অবশ্যই সেটা জেনারেল অনুযায়ী তার প্রোনাউন ফর্মটা লিখবো। দেখো এই যে আমরা লিখে ফেলেছি কি ইজ নট, তাহলে আমাদের আনসারটা কি হয়েছে? ইজ নট হি। ওকে, এই ট্যাগ কোশ্চেন আবার দুটো হতে পারে। এক্সেপশন যেহেতু তোমরা জানো যে এটা দুই প্রকার, আমরা আগে লিখেছিলাম যে একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। এক কথা একটা হাবাদক হতে পারে, একটা নাবাদক হতে পারে। যখন আমরা সেন্টেন্সটা পাবো হাবাদকে তখন আমরা উত্তরটা লিখবো নাবাদকে, আর যখন আমরা উত্তরটা প্রশ্নটা পাবো নাবাদক তখন আমরা উত্তরটা লিখবো কি হ্যাঁ যেটা তোমরা ভাবছো হাবাদক। যেমন আরেকটা লিখি Rina was playing in the yard. এটাও কিন্তু আমাদের আবদ্ধ হয়ে গেছে। তো আমরা চাচ্ছিলাম কি না আবদ্ধ, তাহলে আমরা কি করবো? এখানে নটটা তোমার শর্ট ফর্মে থাকতে পারে, আবার পুরো ফর্মে থাকতে পারে, এই নটটিও থাকতে পারে। আমরা নটটা একটু লিখে দিই। Rina was not playing. খেলছিল না, যা খেলছিল বা খেলছিল না বাক্যটা নেগেটিভ দেওয়া আছে। কেউ হয়তো প্রশ্ন করেছিল যে রিনা মা উঠানে খেলছে, আবার কেউ বলছিল রিনা উঠানে খেলছিল না, বাক্যটা নেগেটিভ আছে। তো নেগেটিভে আমরা প্রথমত আপনাদের আগে বলেছি যে বাক্য দেখতে হবে যে আমাদের সাহায্যকারী ভার্বগুলো আছে কি না। আমরা লক্ষ্য করলে অবশ্যই দেখবো যে সাহায্যকারী ভার্ব আছে, এবং সেটা কি বলো দেখি? সেটা হচ্ছে হ্যাঁ যেটা ভাবছি সেটাই, যারা ওয়াজ। এবং এবারে আমরা কি আছে? নট আছে, বাক্যটা এক কথায় নেগেটিভ আছে, তাহলে কি নটটা দেব না, তাহলে দেব কে? এখানে সাবজেক্ট আছে কে? রিনা। রিনা যেহেতু মেয়ে, তার প্রোনাউন ফর্ম হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, সেটা হচ্ছে শি। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি ওয়াজ। তাহলে আমরা বাক্যটা কি দেখলাম যে একটা অ্যাফার্মেটিভ আছে, একটা নেগেটিভ আছে। তো নেগেটিভ ফর্ম আমরা হয়তো অনেকেই জানি যে নো, নট, নেভার এগুলো থাকলেই সাধারণত নেগেটিভ। তা নয় আর কিছু ওয়ার্ড আছে যেগুলো বাক্যে থাকলে সেটাকে নেগেটিভ হিসেবে ধরা যাবে। যেমন আমরা একটু লিখবো, যাদের হয়ে গেছে তোমরা একটু দেখবা, আমি একটু বিষয় চেষ্টা করছিলাম, আমি পরবর্তী পর্যায়ে চলে যাবো। আচ্ছা ধন্যবাদ। যে কথা বলছিলাম, তাহলে এগুলো হচ্ছে আমাদের সাহায্যকারী ভাব, যেন তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তুমি মনে রেখে যে কাজটা সহজ করতে পারবা, কারো দেখে দেখে বা আনপ্র্যাকটিক্যাল কাজটা করলে সেই কাজে আমরা কোনো ফলাফল পাবো না। আমরা বলছিলাম যে সাবজেক্ট যদি না থাকে ট্যাগ কোশ্চেন করার সময় তার আমরা কি করব? প্রোনাউন ফর্মটা লিখব। তাহলে প্রোনাউন ফর্ম আমরা ছেলে মেয়ে এর প্রোনাউন ফর্মটা জানি, এদের জন্য হি বা সি ব্যবহার করা হয়। বস্তু বা প্রাণী যখন সিঙ্গুলার হবে তখন আমরা ব্যবহার করব তার জন্য ইট, তাই কি না? আবার যখন বহুবচন হবে এক কথায় তখন আমরা কি করব? দে ব্যবহার করব। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আবার একটু ব্যতিক্রম থাকে, যেমন পৃথিবী মানে আর্ট, তারপরে এই যে নদী কিংবা জাহাজ কিংবা মন, এগুলো যখন থাকে তাদের পরিবর্তে আমরা সাবজেক্ট হিসাবে সি ব্যবহার করতে পারবো, আবার ইটও ব্যবহার করতে পারবো। কেউ কেউ দ্বিমত প্রশ্ন করে, আমরা ইটও ব্যবহার করলে আমরা উত্তর পেয়ে যাব। তো সেই ক্ষেত্রে সাবজেক্টের যেটা ব্যবহার সেটা আমরা বুঝতে পারলাম। এবার যে কথা বলছিলাম যে নো, নট, নেভার ছাড়াও
বাক্যে নো, নট, নেভার ছাড়াও আরো যেগুলো ওয়ার্ড থাকে যেমন নো নট নেভার, হার্ডলি, scarcely, little, seldom, এরকম কিছু ওয়ার্ড আছে যেগুলো থাকলে বাক্যে আমরা আর মানে জানবো যেটা নেগেটিভ দেওয়া আছে তখন আমরা কোশ্চেন করার সময় ট্যাগ কোশ্চেন করার সময় নট ব্যবহার করব না। যেমন ভাষা hardly goes to school। দেখো এবার কি পেয়েছি হার্ডলি পেয়েছি, তাই আমি কি ব্যবহার করব না নট ব্যবহার করব না। আবার দেখবো যে এবার কোনো সাহায্যকারী ভাব নাই, কি আছে মূল ভাব আছে। হ্যাঁ মূল ভাবটা এখন দুইটা সেন্টেন্সে আমাদের সাহায্যকারী ভাব থাকতে না পারে সেটা টেনশন দেয়, সেটা হচ্ছে একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এগুলো এইভাবে যখন মূল ভাব ব্যবহার থাকবে তখন কিন্তু আমরা কোনো সাহায্যকারী ভাব পাবো না। তখন আমরা জানি আমরা এর আগে তো শিখেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট যখন মূল ভাব থাকবে তখন ওই বাক্যের জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য ডু অথবা ডাজ আর পাস্ট ইনডিফিনিটের জন্য আমরা ডিড সাহায্যকারী ভাব। তাহলে এটা ভাবের প্রেজেন্ট ফর্ম আছে ডু বা ডাজ। অনেক সময় ছেলে মেয়েদের মধ্যে একটা ভুল ধারণা থাকে, আবার অনেকের মধ্যে কি থাকে যে আমরা মনে করি শব্দের পরে হয়তো ভার্ব বসে না, এই ক্ষেত্রে কিছু ভার্ব আছে যেগুলো অ্যাডভার্বের পরে বসে, মানে এই সব অ্যাডভার্বগুলো সাধারণত শব্দের পরে বসে থাকে। তাহলে আমাদের এটা কিন্তু ভাব না, ভাব তাহলে কোথায় এই যে গোজ, এবং গোজের সময় কি আছে আমাদের মেন ভাবটা হচ্ছে গো সাথে ইয়ে যুক্ত আছে। অর্থাৎ যখন আমরা ভাবের সঙ্গে এস বা ইয়েস পাবো তখন আমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে ডাজ দিতে হবে। তাহলে ডু দিতে হবে কখন? সোজা কথা যখন আমাদের ইয়েস থাকবে না। তাহলে কি হলো এই হার্ডলি থাকার কারণে আমরা নট লিখছি না, সাহায্যকারী ভাব হিসাবে আমরা লিখছি কি তা। আর সাবজেক্টের কথা তোমাদের আগে বললাম যে সাবজেক্ট যখন পুরুষ বা ছেলে মানুষ বোঝাবে তখন তাদের জন্য আমরা প্রোনাউন ফর ওর হি। মনে হয় যারা আগে করে ফেলেছে আমার আগে তাদের সঙ্গে আমাদের উত্তরটা মিলে গেছে, তাই না? আমরা তাহলে ডু বা ডাজের ব্যবহার আমরা শিখলাম যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই ভার্বের এক ধরনের আসলে একটা প্রেজেন্ট ফর্ম আছে, যখন প্রেজেন্ট ফর্ম থাকবে তখন আমরা লিখব ডু, আর যখন এই ভার্বের সঙ্গে এস অথবা ইস লাগবে তখন আমরা লিখব কি হ্যাঁ ডাজ। তাহলে আমাদের আরেকটা ফর্ম কথা বললাম সেটা হচ্ছে কি ডিড কখন আমরা আরেকটা বাক্য লিখি। মনে করো রিনা ওয়েন স্কুল yesterday, yes, that's the definition. এখানে আমরা শব্দ পেয়েছি কি রিনা, ভাবটা কোন কি তাহলে ওয়েন। আমরা জানি এটা গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন, যেহেতু পাস্ট ফর্মে আছে এবং এটা খুব সাহায্যের ভাব নয় তাই আমাদের সাহায্যের ভাব দিতে হবে কি ডিড। হ্যাঁ ডিড। তাহলে সাহায্যের ভাব মুক্ত করার পাশাপাশি কিন্তু আমাদেরকে এটা মনে রাখতে হবে, কেননা এটা একটা বড় কার্য। এখানে এটার উপর নির্ভর করবে যে তোমার ওই বাক্যে ট্যাক্স করার সময় নট ব্যবহার করব কি করব না। তাহলে এগুলো যদি আমরা না স্মরণে থাকে আমাদের মস্তিষ্কে না আসে তাহলে আমরা কিন্তু নো নটের মধ্যে একটা আমাদের কি হবে দৃষ্টিগুলো দেখা দেবে, আমরা ভুল করে ফেলব। তাহলে ফার্স্ট ফর্মে আছে ওয়েন, গোয়ের আমরা লিখেছি ডিড। বাক্যটা যদি অ্যাফার্মেটিভ আছে আমরা আগে বলেছি যে দুটো হতে পারে, একটা অ্যাফার্মেটিভ আর একটা আছে নেগেটিভ। বাক্যটা যেহেতু আমাদের অ্যাফার্মেটিভে আছে অ্যাসাম্পশন দিয়েছে তাই আমরা কি করেছি সাহায্যকারী ভাব হিসেবে ডিড দিয়ে দিয়েছি যেহেতু কোশ্চেন করতে হবে, এবং বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভে আছে তাই কোশ্চেন করার সময় আমাদেরকে বলেছি যে কি লিখতে হবে নট লিখতে হবে, তারপরে আমাদের কি দিতে হবে সাবজেক্ট যেটা থাকবে সেটা লিখতে হবে, তবে প্রোনাউন হবে। কি আছে এখানে আগের বাক্যে ছিল হাসান ছেলে সেজন্য আমরা ব্যবহার করেছি হি। এখানে আমাদের আছে কি মেয়ে, শিখে রিনা। আমাদের নাম শুনে বুঝতে হবে যে সেটা ছেলে হবে না মেয়ে হবে। তাহলে রিনা আছে আমরা কি লিখবো রিনা সি, আমরা অবশ্যই এইভাবে আমাদেরকে ট্যাগ কোশ্চেন করতে হবে। তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে এটার মতো তোমাদের 9, 10 গ্রামাটিক্যাল ক্লাসে মানে যেই প্রশ্নের ধরন আছে এর চাইতে সহজ আছে তোমাদের আর নাই। এখন এই ট্যাগ কোশ্চেনের দুইটা নিয়ম রয়েছে, একটা তোমার জেনারেল
নিয়ম যেটা বলছি জেনারেল রুলস, আর একটা আছে এক্সেপশনাল, একটু ব্যতিক্রম থাকে। অনেক সময় আমরা সাবজেক্ট খুঁজে পাই না, কাকে লিখবো, কিভাবে লিখবো, অথবা বাক্যের অল্প একটু পরিমাণ দেওয়া থাকে, বাকিটা দেওয়া থাকে না, আমাদেরকে ওটা বুঝে লিখতে হবে, একটু ভাবতে হবে। তো এই আমরা যে দুটা বা এর আগে একটা করলাম সেটা হচ্ছে অ্যাসাম্পশনসের উপর আমরা কিছু করি, আর দু একটা ব্যতিক্রম, তাহলে আমরা হয়তো এই ক্যালকুলেশনে আর একটু বেশি ক্লিয়ার করব। আচ্ছা, আমি ওটা পরিষ্কার করে ফেললাম, একটু দেখি। হ্যাঁ, আরো একটা কথা বলা দরকার, ক্যালকুলেশন মাঝে মাঝে তোমার একটা প্যাসেজের উপর ভিত্তি করে হয়, আবার কখনো কখনো একটু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন সেন্টেন্স দ্বারা করা হয়। দুইভাবে করা হয়। আমি প্রথমে দেখাতে যাচ্ছি যে একটা প্যাসেজের উপর কিভাবে থাকে সেটা আমরা পাঁচটা করব, ওইভাবে পাঁচটা করব বিচ্ছিন্ন সেন্টেন্স এবং যেগুলো একটু ব্যতিক্রম ধরনের হয়। তাহলে মনে করো তোমরা এর আগে যে ক্লাসে পড়া হয়েছিল সেটার উপর আমরা আলোচনা করেছিলাম এবং তোমরা ভালো করে দেখেছিলাম। মনে করো একটা তোমাদের পড়া আছে, মিনা ইজ হ্যাভিং এ বার্থডে পার্টি। এক লিখলাম, পরেরটা আছে she লিখে আমরা একটা অ্যাবস্ট্রাক্টে এস দিলাম, এখানে একটা সাথে নতুন একটা বিষয় জানবো, she has been busy in cleaning। লিখতে যে হয়তো বোর্ড ঢাকা পড়েছে মনে করো না, শো আর প্যারেন্টস। আমরা স্বাভাবিকভাবে পড়ছি, কিন্তু কিছু কিছু এর ভিতরে কাজ আছে যে কাজগুলো মনে রাখতে হবে। শো হার প্যারেন্টস, want to invite some guest, G-U-E-S-T, guest। देखिए आप क्या करते हैं। D number, her name is your mother wants to give her এবং নাম্বার ই, লেটস এনজয় দ্য পার্টি। আচ্ছা, কেন দিতে পারে, লেটস এনজয় দ্য পার্টি। পাঁচটা সেন্টেন্স লিখেছি আমরা। আমরা এই নম্বরে দেখব যে মিনা ইজ হ্যাভিং। আমি আগে কিছু সাজেকার ভাবে লিখে দিয়েছিলাম, সেগুলো তোমরা খাতাতে পাবা। সেখানে কি আছে, মিনার পরে ইজ আছে, এখানে আমাদের একটা সাজেকার ভাব রয়েছে, সেটা কি ইজ। ব্যাখ্যাটা নিশ্চয়ই অ্যাফার্মেটিভ আছে, অতএব উত্তর লেখার সময় আমাদের কি লিখতে হবে, নেগেটিভ লিখতে হবে। তাহলে কি লিখলাম আমরা, ইজ নট, সাবজেক্ট কি আছে মিনা, নিশ্চয়ই মেয়ে, আমরা কি লিখব তার পরিবর্তে সি। এই যে হ্যাঁ, এখানে আমি আরেকটু ছোট কথা অ্যাড করি। অনেক সময় ছেলেমেয়েরা আমাদের জিজ্ঞাসা করে যে উত্তর লেখার সময় শুধু আমরা উত্তরটা লিখবো, অ্যান্সারটা লিখবো, পুরো সেন্টেন্স লিখবো। তো যে জিনিসটা মনে রাখতে হবে, যখন আমরা পরীক্ষায় লিখবো তো অবশ্যই আমরা সেন্টেন্সটা উঠানোর পর পরবর্তীতে আমরা উত্তরটা লিখবো এবং নিচে আন্ডারলাইন করবো। এটা হচ্ছে আমাদের নিয়ম এবং ওভাবেই করতে হবে। এটা এখানে লেখা আছে সি অ্যাবস্ট্রাক্ট এস দেওয়া আছে, এসে অনেক কিছু বোঝায়। এসে বোঝাতে পারে ইজ অথবা হ্যাজ। দেখো এখানে যেহেতু ইজ হবে কখন, ইজের পরে যখন সরাসরি অ্যাডজেক্টিভ কিংবা ভার্বের সঙ্গে অ্যাড থাকবে কিংবা কমপ্লিমেন্ট দেওয়া থাকবে, তখন বুঝবো ইজ। কিন্তু যেহেতু এখানে একটা পার্টিসিপল ফর্ম আছে, বি এর তোমরা জানো যে বি এর পার্টিসিপল তো বি, তো নিশ্চয় ধরে তো বি এমনি বসে না, পার্টিসিপল ফর্মটা এমনি বসবে না। তার আগে কি নিশ্চয় সাজেকার ভাব হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড আছে।
তো যেটা এর সাথে নিশ্চিতভাবে আমরা বুঝতে পারবো যে হ্যাভ কিংবা হ্যাভ না তাহলে হবে কি হ্যাজ হবে। অতএব এখানে সাহায্যকারী ভাবটা আমরা ধরে নেব না শিওর যেখানে আমাদের হ্যাজ আছে এবং এই বাক্যটা আমাদের কি এই বাক্যটাও আমাদের অ্যাফার্মেটিভ। অতএব আমাদের উত্তর লেখার সময় নেগেটিভ করতে হবে হ্যাজ নেগেটিভ অপশনটা যদি লিখবো নট এবং শব্দটা আছে কি শি। এখন প্রশ্ন হতে পারে যে শি পরিবর্তন হলো না কেন? আমি আগেও বলেছি যে প্রোনাউন থাকলে সেখানে কোনো পরিবর্তন আসবে না, শুধু নাউন থাকলে নাউনটা প্রোনাউন ফর্মটা যেটা সাবজেক্টিভ ফর্ম সেটা লিখতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে এটা কি অবজেক্টিভ ফর্মে লিখতে পারে, অবজেক্টিভ ফর্মে থাকলেও এখানে লেখার সময় আমাদেরকে ওই প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মে লিখতে হবে। পরে সি নাম্বার দেখো লেখা আছে সো আর প্যারেন্টস ওয়ান্টস টু ইনভাইট সাম গেস্ট। মেয়ের জন্মদিন তো কিছু মেহমানকে দাওয়াত দিয়ে তারা অনুষ্ঠানটা উদযাপন করতে যাচ্ছে, পালন করতে যাচ্ছে আদরের। কিছু মনে করো না তোমার বাবা মা তাই চাই হার প্যারেন্টস ওয়ান্ট তাহলে সাবজেক্ট কোনটা আমাদের এই পজিটিভ ফর্ম থাকলে তার পরে যে নামটা থাকবে সাবজেক্ট থাকলে তাদেরকেও আমরা মানে ওটাই হবে সাবজেক্ট। ঠিক আছে? তাহলে প্যারেন্টস এক যদি হতো তাহলে কিছু কনফিউজ হতো। আমরা একটু শেষ করে দেব। হার প্যারেন্টস সাবজেক্ট আছে, সাবজেক্ট তাহলে কি দুজন মিলে আছে, তাহলে দুজন মিলে থাকলে আমরা জানি আমি বলেছি যে ওরা দে হবে। হার কোন ফর্ম আছে প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে আমরা প্রেজেন্ট ফর্ম যেটা আছে কোন সাবজেক্টের ভাগ নাই নিশ্চিতভাবে জানি আমাদের এখানে কি ট্রু হবে এবং সাথে কি করব এখন আমরা সিলেক্ট করে দেব নট দিতে হবে এবং সাবজেক্ট আছে প্যারেন্টস পরিবর্তে আমরা লিখব দে। আচ্ছা পরে আসি, এখানে লেখা আছে দেখো আগে ছিল হাফ প্যারেন্টস এবার লেখা আছে মাদার। তাহলে আমরা বলেছি পজিটিভ ফর্ম দিলে তার পরের নামটাই আমাদের হবে সাবজেক্ট। তাহলে মাদার মেয়ে মানুষ এবং ভার্বের সঙ্গে কি আছে এস আছে, তার মানে রেজিস্ট্রি কি হবে ডাজ এবং সাথে যুক্ত করব কি নট। মাদার প্রোনাউন ফর্ম তাহলে কি লিখব আমরা শি, কারণ সে মেয়ে মানুষ। এবার লেস দ্যান যখন কোনো বাক্য শুরু হবে যখন আমাদের একটা সহজ কথা মনে রাখতে হবে সেখানে আমাদের কি লিখব শেয়ার। ওকে স্যার 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 that is the way we have to make text. Next আমরা অ্যাফার্মেটিভ কে নেগেটিভ করার সময় ট্যাক্সেশন করতে যে আমাদের এগুলো ফলো করতে হয় তখন দেখতে হয় যে এই সাহায্যকারী ভার্বগুলো যুক্ত করে আমাদেরকে নেগেটিভ আনতে হয় এবং সেটা শর্ট ফর্মে লিখতে হয়। শর্ট ফর্মে লেখার সময় আমাদের একটু বলটা পরিষ্কার করে তোমাদের বলি। যেমন অ্যাফার্মেটিভ লেখার পর আমাদের যখন ট্যাক্সেশনে নেগেটিভ যেহেতু আসছে অ্যাফার্মেটিভে যখন আমাদের ভার্ব সাহায্যকারী ভার্ব আর থাকে নেগেটিভ করার সময় কিন্তু আমাদেরকে লিখতে হয় আর্ন, মানে নটটা আমরা পুরোপুরি লিখব না। তেমনি ইজকে যদি আমরা নেগেটিভ করি এবং শর্ট ফর্মে তাহলে লিখতে হবে ইজেন্ট। এই সবগুলো সাহায্যকারী ভার্বের নিয়মই একটাই, কিন্তু তিনটা ভার্ব আছে, তিনটা সাহায্যকারী ভার্ব, যেটা হচ্ছে একটা শ্যাল আছে, একটা উইল আছে আর একটা ক্যান আছে। এই তিনটা কিন্তু একটু ব্যতিক্রম ভাবে আমাদের শর্ট ফর্মে লিখতে আলাদা লিখতে হবে। শ্যালের যেহেতু নেগেটিভ ফর্ম এরকম তো লিখলে কিন্তু লিখতে হতো স্যালেন, কিন্তু আমাদের তা হবে না, এটা কি হবে স্যান্ড হবে। এস এইচ এ এন কমাতে ই। তাহলে উইল কে আমরা উইল নট লিখবো না, কি লিখবো ওন্ট, ডব্লিউ ও এন অ্যাপোস্ট্রফি কমা দিয়ে আমরা কি লিখবো টি। তারপরে ক্যান, ক্যানে কিন্তু আবার এরকম নট আসবে না, ক্যানে যেহেতু শেষ যেটা এন আছে সেটা আমাদের কি লিখতে হবে কি অ্যাপোস্ট্রফি কমা দিয়ে সরাসরি আমরা লিখবো টি। এই যে এইভাবে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, কেননা একটা মার্কস কমে যাওয়া মানে অ্যাডমিশনের সময় অনেক পিছিয়ে যাওয়া। অতএব পড়ার সময় পুরো ভুল করা যাবে না। আর যেহেতু ক্লাসের সময় শেষ হয়েছে আমরা বাকি কোন বিষয়ে যদি ঘাটতি থাকে ইনশাআল্লাহ সামনের দিন আলোচনা করব। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ।